পরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটের চতুষ্কোণ। শুরুতেই যে খবর থেকে নজর রাখবো, শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির। আর্থিক তছরূপের মামলায় চার্জশিট পেশ। সোনা পাপ্পুর বিরুদ্ধেও চার্জশিট পেশ করতে চলেছে ইডি। ইডির বিশেষ আদালতে 57 দিনের মাথায় চার্জশিট পেশ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর এই মুহূর্তে সামনে আসছে। 114 পৃষ্ঠার চার্জশিট পেশ করা হয়েছে। আরো সবিস্তারে আমরা জানবো। অদ্রিজা ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। অদ্রিজা, কি খবর পাওয়া যাচ্ছে এই চার্জশিটে? কি কি রয়েছে আর কি জানা যাচ্ছে? একেবারেই মণিময়, আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার নগর দায়রা আদালত অর্থাৎ ইডির বিশেষ আদালতের সামনে, এবং কিছুক্ষণ আগেই যেটা দেখা যাচ্ছে যে 57 দিনের মাথায় আর্থিক তছরূপের যে মামলা, ইডির মামলা, সেই মামলায় 57 দিনের মাথায় অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। এবং যেটা জানা যাচ্ছে যে এই চার্জশিট মোট 114 পৃষ্ঠার চার্জশিট, এবং এই মামলায় এখনো পর্যন্ত এই চার্জশিটে যেটা জানা যাচ্ছে 26 জন সাক্ষী রয়েছে। শুধু তাই না, তার পাশাপাশি আগামী শুক্রবারের মধ্যে কিন্তু এই মামলায় অপর অভিযুক্ত সোনা পাপ্পুর বিরুদ্ধেও কিন্তু চার্জশিট পেশ করতে চলেছে ইডি, এমন বিষয়গুলি জানা যাচ্ছে। এবং এই মামলার ক্ষেত্রে এটি দ্বিতীয় চার্জশিট, কারণ এর আগে এই মামলায় যে মূল অভিযুক্ত জয় কামদার ব্যবসায়ী, তার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করেছিল ইডি। এটি দ্বিতীয় চার্জশিট, এবং আগামী শুক্রবারের মধ্যে কিন্তু তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছে ইডি। এবং শুধু তাই না, তার পাশাপাশি এই যে বিষয়গুলি এই চার্জশিট থেকে উঠে আসছে, আমরা সূত্র মারফত জানতে পারছি যে মোট 1100 কোটি টাকার দুর্নীতি, আর্থিক দুর্নীতি হয়েছে এখনো পর্যন্ত, সেই হদিশ পেয়েছে ইডি। তার মধ্যে এই মামলায় অভিযুক্ত শান্তনু সিনহা বিশ্বাসের 3 কোটি টাকার দুর্নীতির হদিশ এখনো পর্যন্ত পাওয়া গেছে। এছাড়াও আয়ের সাথে সঙ্গতিহীন ব্যয়ের যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু চার্জশিটে উঠে এসছে। শুধু তাই না, তার পাশাপাশি আরও যে বিষয়গুলি উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, সেক্ষেত্রে এই যে দুর্নীতির জাল, এই দুর্নীতির জাল 2022 সাল থেকে শুরু হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি এই দুর্নীতি শুধুমাত্র যে রাজ্যে বিস্তৃত ছিল তা নয়, ইউকে, মালয়েশিয়া, বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু, এই দুবাইতেও কিন্তু এই দুর্নীতির জাল বিস্তার হয়েছিল। এর পাশাপাশি আরও যে বিষয়গুলি উঠে আসছে, সেক্ষেত্রে এই মামলায় যিনি মূল অভিযুক্ত অর্থাৎ ব্যবসায়ী জয় কামদার, সোনা পাপ্পু, এবং তার পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাসের যে ছত্রে ছত্রে যে দুর্নীতি এবং তাদের যে যোগ রয়েছে এই দুর্নীতির ক্ষেত্রে, যেমন প্রবীণ এবং বয়স্ক ব্যক্তিদের ঠকিয়ে কিন্তু জলের দরে জমি কেনা বেচা হতো, এবং ভয় দেখিয়ে মামলা করবার ভয় দেখানোও হতো, সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী দিনে অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে যেহেতু এই মামলায় তৃতীয় চার্জশিট পেশ করতে চলেছে ইডি, সুতরাং আর নতুন কি তথ্য সোনা পাপ্পুর সঙ্গে উঠে আসছে এখন কিন্তু সেটাই দেখার। মণিময়, সঙ্গে থাকো অদ্রিজা। অন্যদিকে ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় এনআইএর মামলায় শওকত মোল্লার জামিনের আবেদন জানান শওকত মোল্লার আইনজীবী। জামিনের আবেদন জানিয়েছে অপর অভিযুক্ত রহমত আলী মোল্লা। ঠিক কোন গ্রাউন্ডে জামিনের আবেদন? অদ্রিজার বিস্তারিত জানাবেন। অদ্রিজা, কি বলা হচ্ছে শওকত মোল্লার আইনজীবীর তরফ থেকে? একেবারেই ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডে এনআইএর মামলায় এবার জামিনের আবেদন করেছেন এই মামলায় অভিযুক্ত ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এবং শুধু তাই না, তার পাশাপাশি এই মামলায় অপর অভিযুক্ত রহমত আলী মোল্লা, যিনি ছিলেন অ্যাম্বুলেন্স চালক ঘটনার সময়, তিনিও কিন্তু, তার আইনজীবীও আজকে জামিনের আবেদন করেছেন আদালতে, কলকাতা নগর দায়রা আদালতের এনআইএর বিশেষ আদালতে। এবং এদিন ধৃত এই মামলায় শওকত মোল্লার তার আইনজীবী সেলিম রহমান যে বিষয়গুলি তুলে ধরেন, সেক্ষেত্রে মোট 11টি এফআইআর রয়েছে তার বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি 19শে মার্চ 2026-এ তার বিরুদ্ধে এই ক্ষেত্রে এফআইআর হয়, এবং এই এফআইআরের 3 মাস পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন বিষয় তুলে ধরা হচ্ছে। সুতরাং এই মামলায় যেহেতু 5 জন অভিযুক্ত এখনো পর্যন্ত রয়েছে, তাকে মূল অভিযুক্ত বলে এনআইএ জানাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এর আগে কেন তাকে গ্রেপ্তার করা হয়নি সেই বিষয়টিও কিন্তু তুলে ধরা
করা হয়। যে কোনো শর্তে জামিনের আবেদন করেন তার আইনজীবী সেলিম রহমান, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি এদিন এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ যে বিষয়গুলি তুলে ধরেন, সেক্ষেত্রে তিনি জামিনের তীব্র বিরোধিতা করেন এবং তিনি জানান যে মৃত ব্যক্তি, অর্থাৎ এক্ষেত্রে একজন মৃত ব্যক্তি ড্রাইভারকে কি করে ইনস্ট্রাকশন দিতে পারে সেই বিষয়টি কিন্তু বোধগম্য হচ্ছে না। এই মামলায় এই যে পাঁচজনকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ক্ষেত্রে মামলাটি কিন্তু অত্যন্ত সিরিয়াস দিকে রয়েছে। কেস ডায়েরিতে যে বিষয়গুলি দেখা যাচ্ছে, যে আজকে যে কেস ডায়েরি দেওয়া হয়েছে তাতে তদন্তের যে অগ্রগতি হয়েছে সেই বিষয়টিও কিন্তু প্রতিফলিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে জামিনের তিনি তীব্র বিরোধিতা করেন। এখন শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রয়েছে। এখন দেখার এই মামলার ক্ষেত্রে, যেহেতু ভাঙড় বোমা বিস্ফোরণের মামলা, এই মামলার ক্ষেত্রে আদৌ জামিন পান কিনা শওকাত মোল্লা এবং রহমত আলী মোল্লা। মণিমা, ধন্যবাদ অদ্রিজা।